আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি শিশুদের ঋতু পরিবর্তনজনিত রোগ, সমস্যা ও প্রতিকার বিষয়ে। সুপ্রিয় দর্শক, শিশুদের ঋতু পরিবর্তনজনিত রোগ এবং এই রোগের প্রতিকার নিয়ে আজ আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, বিভাগীয় প্রধান শিশুরোগ বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনা শুরুর পূর্বে জানিয়ে রাখি স্ক্রলে আমাদের নাম্বার দেয়া আছে। আপনাদের যদি শিশুরোগ বা শিশুদের ঋতু পরিবর্তনজনিত রোগ বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে সাথে সরাসরি যুক্ত হন। স্যার, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে শিশুদের ঋতু পরিবর্তনজনিত যে রোগ, এই রোগগুলো আসলে সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে কি কি ধরনের রোগগুলো হয়ে থাকে? ঋতু পরিবর্তনের সাথে আমাদের বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগেরও কিন্তু পরিবর্তন হয়। যেমন আমরা যদি শীতকালীন অসুখ বলি, তাইলে এই যে বাচ্চাদের সর্দি কাশি, শিশুদের অ্যাজমা, নিউমোনিয়া এবং আরও বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। এরপর আমি যদি একটু গরমকালে বলি, গরমকালে ডায়রিয়া, তার পেটের বিভিন্ন ধরনের সমস্যা, টাইফয়েড, তারপর হচ্ছে পানি শূন্যতা এবং বিভিন্ন ধরনের হিট স্ট্রোকও হতে পারে। তারপর বর্ষাকালে কিছু অসুখ হয়, যেমন বর্ষার কারণে আমাদের যে ড্রেনেজ সিস্টেমের মধ্যে কোনো লিক হয়ে থাকে, এবং আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমাদের এখন কিন্তু অনেক জনসাধারণ কিন্তু ওয়াসার পানির উপর নির্ভরশীল। তো বিশুদ্ধ পানির অভাবে যে রোগগুলো ছড়ায়, যেমন ডায়রিয়া হয়, টাইফয়েড হয়, তারপর জন্ডিস যেটা হ্যাপাটাইটিস, আমরা ভাইরাস জনিত জন্ডিস যেগুলো এটা হয়, এবং আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের অসুখ হয়ে থাকে যেগুলো আমাদের ঋতু পরিবর্তনের সাথে কিন্তু সম্পর্ক। জি, বছরের এই সময়টাতে এখন তীব্র গরম পড়ছে, তবে কিছুদিনের মধ্যেই শীত আসি করছে। তো এই পর্যায়ে এই সময়টাতে আসলে কি ধরনের রোগ বেশি দেখা যায়? গরমের সময় যে আপনার পানি শূন্যতা খুব একদম শরীর থেকে পানি লস হয়ে যাওয়ার কারণে পানি শূন্যতা হয়, এবং বেশি গরমে কেউ অনেক সময় স্কুলে যাওয়ার পথে আসা যাওয়ার পথে হিট স্ট্রোক হতে পারে, এবং অন্য যেমন ডায়রিয়াটা হয়। ডায়রিয়া কারণ এই গরমের সময় কিন্তু বিভিন্ন ধরনের হয়তো খাবারের কন্টামিনেশনের কারণে, হয়তো স্কুলে যাওয়ার সময় বা আসার সময় অন দ্য ওয়েতে পথে কোনো খাবার খেয়ে থাকে এবং ওই খাবারে কন্টামিনেশন থাকে, সেক্ষেত্রে যেমন টাইফয়েড, জ্বর, ডায়রিয়া এগুলো হতে পারে। যে এই সময় অনেক সময় দেখা যায় যে সর্দি কাশি জ্বর এর প্রকোপটাও অনেক বেড়ে যায়, এর পিছনে আসলে কি কারণ রয়েছে? আসলে সর্দি কাশি এই যেটা বলছিলেন, এটা কিন্তু আসলে সর্দি কাশি বিভিন্ন ভাইরাসের কারণে কিন্তু আমাদের দেশে বেশি হয়, এবং ঠান্ডাজনিত হতে পারে। তবে যেহেতু এটা এখনও শীত আসে নাই, যেমন ভাইরাস বলি, কিছু রাইনো ভাইরাস আছে, অ্যাডেনো ভাইরাস আছে, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস আছে, এবং কিছু ব্যাকটেরিয়াও কিন্তু এই শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্যাগুলো হয়, নিউমোনিয়া বলি বা ব্রঙ্কিওলাইটিস বলি, এগুলো হতে পারে। এবং আরেকটা যেটা বলছিলাম যে যেমন গরমের সময় অতিরিক্ত কিন্তু ঘাম থেকেও কিন্তু বাচ্চাদের ব্রঙ্কিয়াল অ্যাজমাও কিন্তু হতে পারে। ঠান্ডাজনিত কাশি এবং অ্যালার্জিজনিত যে কাশি, এই দুটোর আসলে প্রকারভেদটা আমরা কিভাবে করব বা কিভাবে বুঝবো যে যেমন এটি ঠান্ডাজনিত কাশি আর এটি অ্যালার্জিজনিত? যেমন ঠান্ডাজনিত কাশিটা কিন্তু শীতকালে মৌসুম ভিত্তিক হয়ে থাকে, যেমন শীতকালে ঠান্ডাজনিত কাশিটা হয়, এবং এখানে কিন্তু ভাইরাস দায়ীটা বেশি, ভাইরাসের কারণে কিন্তু ইয়েটা বেশি। আর অ্যালার্জিজনিত কারণ এটা কিন্তু সারা বছরে হতে পারে, সারা বছর। কারণ অ্যালার্জিজনিত কাশি এটা বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্যাক্টর আছে, যে পরাগ রেণু, ফুলের রেণু হতে পারে, তারপর হচ্ছে গরম থেকে হতে পারে, বিভিন্ন ধরনের খাবার থেকে হতে পারে, আরও বিভিন্ন ধরনের অ্যালার্জিক কন্ডিশন যেগুলো হয় ওগুলোর সাথে কিন্তু যে অ্যালার্জিজনিত রোগগুলো কিন্তু সম্পৃক্ত। আর যেটা ঠান্ডাজনিত শীতকালে হয়, বিভিন্ন ধরনের ওয়েদারের ঠান্ডার কন্টাক্টে আসে, সেক্ষেত্রে ঠান্ডাজনিত কাশিটা বেশি হয়। এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে মৌসুমি অ্যালার্জি বা ধুলোবালি
বা অন্যান্য বিভিন্ন ধরনের যে ফুলের যে পরাগরেণু বা পরাগকণা, এই জায়গা থেকে যেই অ্যালার্জিগুলো হয়, এগুলোকে আমরা আসলে কিভাবে চিহ্নিত করব? এই ধরনের কোনো পরাগরেণু অ্যালার্জিজনিত কোনো ফ্যাক্টরের সাথে তার সম্পৃক্ত আছে কিনা। অনেক সময় বিভিন্ন ধরনের ফুলের ইয়ে থাকে, চারা থাকে বাসার আশেপাশে, এবং বিশেষ করে যে সিজনের মধ্যে যেসব ফুলের চাষগুলো হয় ওখানে আশেপাশে যদি কারো যদি বাসস্থান যদি থাকে, ওখান থেকে বাতাসের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হতে পারে, এটা একটা। আর এই যে অ্যালার্জি, আমরা বিভিন্ন ধরনের এটা উপসর্গ, যেমন এটা অ্যালার্জি জন্য যদি হয়ে থাকে তাইলে তার এই যে শ্বাস মানে তার একটু রানি নোজ, ইচিং, তারপর এগুলো হয়। এবং এগুলো কিন্তু আমরা হিস্ট্রি এবং কিছু টেস্টের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি, ল্যাব টেস্টের মাধ্যমে। ল্যাবের মধ্যে আমরা কিছু ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা যদি এগুলো কিন্তু অ্যালার্জিজনিত রোগগুলো আমরা চিহ্নিত করতে পারি। অনেক শিশুদের মধ্যেই হাঁপানি বা অ্যালার্জি জনিত হাঁপানি অনেক ক্ষেত্রে দেখা যায়। তো তাদের ক্ষেত্রে আসলে এই অ্যালার্জি বা হাঁপানি জনিত এই সমস্যাটি মানে প্রতিরোধ করার জন্য আসলে কি কি করণীয় থাকতে পারে? অ্যালার্জি জনিত যদি কোনো যদি হাঁপানি বা এই ধরনের যদি কোনো উপসর্গ যদি থাকে, প্রথম কাজ হচ্ছে ওই অ্যালার্জি থেকে নিজেকে দূরে রাখা। এটা হতে পারে কন্টাক্ট যদি থাকে, কন্টাক্টের বাইরে সে থাকবে, এবং কোনো খাবার, স্পেসিফিক খাবারের প্রতি তার যদি অ্যালার্জি থাকে ওই খাবার সে পরিহার করবে। তো অনেকগুলো খাবার আমরা জানি, এই যে অনেকে বলে বিভিন্ন ধরনের মাছ আছে, মাংস আছে, বিভিন্ন ধরনের অনেকগুলা খাবার, নির্দিষ্ট কোনো একটা খাবার নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য হতে পারে, সেটা সামগ্রিকভাবে সবার জন্য কিন্তু দায়ী না। এক একজনের হয়তো দেখা যাচ্ছে কোল্ড অ্যালার্জি, এক একজনের হয়তো দেখা যাচ্ছে ডাস্ট অ্যালার্জি, এক একজন হয়তো চিংড়ি মাছ খেতে পারে না, এক একজন বেগুন খেতে পারে না। সুতরাং যেটার প্রতি তার অ্যালার্জি ওই খাবারটা সে অ্যাভয়েড করবে, অথবা অন্য কোনো ফ্যাক্টরও যদি থাকে তাহলে সে ওই জিনিসটা থেকে সে দূরে থাকবে, এটা একটা। এবং অবশ্যই এটার কিন্তু কিছুটা টেস্ট আছে, টেস্টের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করা যায় ওই পেশেন্ট বা বাচ্চাটা কোন জিনিসের প্রতি তার সেন্সিটিভিটি আছে, অ্যালার্জি আছে, সেটা টেস্টের মাধ্যমে ইয়ে করা যায়। তো বলবো যে প্রাথমিকভাবে আমরা ওইটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, ওই উপসর্গ মানে ওর তার যে ফ্যাক্টরটার জন্য সে দায়ী, তার অ্যালার্জি, ওইটা তাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা ওই রোগ থেকে আমরা নিজেকে সেফ রাখতে পারবো। জি। বছরের এই সময়টা তো অনেকের আবার ত্বকের জনিত সমস্যাও হয়ে থাকে। অনেকেই দেখা যায় যে ত্বকের মধ্যে একটু ফুসকুড়ি বা ফোসকা বা অনেক ক্ষেত্রে স্ক্যাবিস এগুলোও দেখা যায়। এর পিছনে আসলে কি কারণ রয়েছে বলে আপনি আসলে মনে করেন? আমাদের, আপনি জানেন হয়তো এবং পেপার পত্রিকাও আসছে বিভিন্ন ধরনের, আমরা তো যে রোগীগুলো দেখি, এবং এই কয়েক বছর বিশেষ করে এই বছর বলবো যে স্কিনের যে অ্যালার্জিজনিত যে রোগগুলো একটা ভয়াবহ, একদম চরম ভয়াবহ। এমন কোনো পরিবার নেই যে স্কিনের সমস্যা হয় নাই এবছর। এবং এই যে আমরা যদি কমনলি যে কয়েকটা যদি বলি, এর মধ্যে স্ক্যাবিস একটা অন্যতম একটা রোগ, যে এই স্ক্যাবিস পুরা পরিবারের মধ্যে যদি একজনের যদি হয়ে থাকে, এটা একদম পুরা ফ্যামিলির সারাটা বছরই কিন্তু চলতে থাকবে। এটা আমি বলবো যে ওয়েদারের একটা পরিবর্তন, অতিরিক্ত গরম থেকে ঘাম, স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, এবং এই যে আমরা বলি স্ক্যাবিসের যে অর্গানিজম যেটা আমরা সার্কোপ্টিস স্ক্যাবি, এটা আমাদের ঘরের মধ্যে যেসব জায়গায় থাকে, যে কাপড় চোপড়, ল্যাপ, তোশক, বালিশ, কাভার, বিভিন্ন ধরনের, এগুলার আর্দ্রতার কারণে, বিভিন্ন ধরনের আমাদের আবহাওয়া চেঞ্জের কারণে, এবং অপরিচ্ছন্ন এগুলো থাকার কারণে, যার ফলে এই রোগটা সারা বছর কিন্তু একদম পুরা বাংলাদেশে প্রতি ঘরে ঘরে এমন কোনো ফ্যামিলি নাই। এবং এগুলো একটা কন্টামিনেশন একটা ব্যাপার আছে, একজনও যদি হয়, ছোট একটা বাচ্চার হলো, এই বাচ্চা যেই এই বাচ্চাকে কোলে নিছে ওর হয়ে গেছে। সুতরাং এটা আর মানে মানে খুব দেখতাম যে এটা ক্রনিক একটা কন্ডিশনে চলে গেছে। জি। আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো, বর্তমানে যে সময়টা, এই সময়টাতে একই সাথে ডেঙ্গু হচ্ছে, শিশুদের একই সাথে চিকুনগুনিয়া হচ্ছে, আবার ম্যালেরিয়ারও কিছুটা প্রাদুর্ভাব আছে, আবার ওদিকে ভাইরাল ফিভারও হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের জ্বর, এই জ্বরগুলোকে আমরা আসলে মানে কিভাবে আমরা বুঝবো যে কোন জ্বরটাই শিশুর হয়েছে? মানে লক্ষণগুলো, মানে কি ধরনের লক্ষণগুলো দেখে বুঝবো যে কি ধরনের জ্বর হতে পারে? এই বছর কিন্তু চিকনগুনিয়ার কিন্তু একটা নতুন একটা মানে কি বলবো, মানে এমন প্রকোপ বেড়ে গেল। তো আগে আমরা যেটা 10, 15, 20 বছর আগে কোনো জ্বরের যদি রুগী পাই, তো প্রথম আমাদের মাথায় আসতো যে চিটাগাং এবং তার এই আশেপাশে এরিয়াতে প্রথম আমরা চিন্তা করতাম ম্যালেরিয়া। এরপরে ম্যালেরিয়া আস্তে আস্তে আমাদের এই যে সচেতনতা বলেন, তারপর হচ্ছে মাস অ্যাওয়ারনেস যেটা আমরা বলি, তো এটার কারণে কিন্তু সবার, এবং মশারির ব্যাপক
ব্যবহারের কারণে কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এবং প্রকোপ কিন্তু একটু কমে গেছে। এরপরে আসলো ডেঙ্গি, এবং এই ডেঙ্গিটা সারা বাংলাদেশে ডেঙ্গি চলছে, ডেঙ্গি এখনও যায়নি, আছে। এবং এবং এই বছর এবং এর আগের বছর এই ডেঙ্গির চেয়ে এখানে এখন কিন্তু চিকুনগুনিয়া কিন্তু যোগ হয়েছে। তো এগুলার এই তিনটার মূল বাহক হচ্ছে কিন্তু মশা। এবং যেহেতু আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বাসার আশেপাশে ড্রেনেজ সিস্টেম তো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে এই ম্যালেরিয়ার কিন্তু বংশবৃদ্ধি কিন্তু এখনও কিন্তু কমে নেই, এবং এটা বেড়েই চলছে। যেহেতু এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের যে পারিপার্শ্বিক কন্ডিশনের সাথে তার মশার উপদ্রবটা বৃদ্ধি পায়, সুতরাং এই ইয়েটা কিন্তু এখনও কিন্তু চলমান রয়েছে, এবং এটা দিন দিন হয়তো আরও বাড়বে, যেটা অ্যালার্মিং। আরেকটা বিষয় হচ্ছে, শুধু একজন কিন্তু জ্বর নিয়ে আসলে আমরা কিন্তু এখন কিন্তু চিকুনগুনিয়া চিন্তা করি, এখানে আমরা চিন্তা করি ডেঙ্গি, চিন্তা করতে হয় ম্যালেরিয়া। এখন কিভাবে প্রেজেন্ট করে, এটা আসলে এক একটা ম্যালেরিয়ার প্রেজেন্টেশন একরকম, চিকুনগুনিয়ার প্রেজেন্টেশন একরকম, ডেঙ্গির প্রেজেন্টেশন একরকম। যেমন সবগুলো ক্ষেত্রে জ্বর হয়, ম্যালেরিয়াতেও জ্বর হয়, চিকুনগুনিয়াতেও জ্বর, এবং ডেঙ্গিতেও জ্বর। কিন্তু এই জ্বরটা আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব? শুধু জ্বর দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না, এবং শরীরের বিভিন্ন ধরনের উপসর্গ আছে। যেমন আমরা বলি যে জ্বর থাকবে, যদি তার এই জ্বরগুলোর সাথে যদি তার পরবর্তী খিঁচুনি যদি হয়ে যায়, সেটা আমরা সেরিব্রাল ম্যালেরিয়া আমরা চিন্তা করি। জ্বরের সাথে যদি আমার অর্গান, লিভার, স্প্লিন, বিভিন্ন ধরনের অর্গান আছে, এগুলো যদি বড় হয়ে যায়, আমরা ম্যালেরিয়া চিন্তা করি। ডেঙ্গির সাথে জ্বর থাকবে, জ্বরের সাথে র্যাশ থাকবে, সারা শরীরের মধ্যে র্যাশ হবে, ছোটো ছোটো লাল লাল ফুসকুড়ি দানা দানা থাকবে। এবং এটা যদি হয়, এবং আরও অন্য অন্য উপসর্গগুলো আছে তার, এগুলো হলে, এবং তার আমরা ডেঙ্গি চিন্তা করি। এখন চিকুনগুনিয়া, জ্বর থাকবে, জ্বরের সাথে প্রায় দেখা যাচ্ছে যে র্যাশ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তার জয়েন্ট পেইন, ছোটো জয়েন্ট আমরা বলি, বড় জয়েন্ট বলি, এগুলার কিন্তু পেইন যদি হয়, এগুলো যদি ব্যথা হয়, ফুলে যায়, তাহলে আমরা বলি যে চিকুনগুনিয়া। সুতরাং প্রাথমিক কয়েকটা সিমটম দিয়ে কিন্তু আমরা কোনটা কী হলো মোটামুটি একটা আলামত আমরা পেতে পারি। কিন্তু এটা কনফার্মেশনের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, ল্যাব টেস্ট আছে, রোগীর হিস্ট্রি আছে, এগুলো ওভারঅল সবগুলো মিলেই কিন্তু আমরা আলাদা করব কোনটা ম্যালেরিয়া, কোনটা ডেঙ্গি, কোনটা চিকুনগুনিয়া। জি, ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা জানি র্যাপিড টেস্ট রয়েছে, সেরকম ডেঙ্গুর ক্ষেত্রেও রয়েছে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে কি এরকম কোনো টেস্ট আছে? রয়েছে? আছে, জি জি জি। এখন চিকুনগুনিয়া সাপোজ এখন বলা হচ্ছে কয়েকটা টেস্ট আছে। আমরা টেস্টগুলো আসলে আমাদের প্রেক্ষাপটে এই টেস্ট যেগুলো আছে একটু কস্টলি, যেগুলো হয়তো আপনি প্রথম 1 দিন 2 দিনের মধ্যে কিন্তু আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। যে টেস্টটার নাম হচ্ছে RT-PCR টেস্ট, পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট। এটা একদম ভাইরাস যেটা দিয়ে আক্রান্ত হয়েছে সেটা আইসোলেট করা, সেটা ডায়াগনোসিস করে আমরা বুঝতে পারবো এই রুগীটা ডেঙ্গি, এই রুগীটা চিকুনগুনিয়া, তারপর হচ্ছে ম্যালেরিয়া তো আছেই। সুতরাং ওই RT-PCR টেস্ট দিয়ে কিন্তু আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন, যদিও বা এটা একটা কস্ট ইফেক্টিভ। কিন্তু ওইটা ছাড়া যদি আমরা অন্য টেস্টগুলি করি, এরপর CBC আছে, তারপর অ্যান্টিজেন টেস্ট আছে, এগুলো করে মোটামুটি আমরা ধারণা নিতে পারি যে ওই পেশেন্ট চিকুনগুনিয়া আর ডেঙ্গি। এছাড়াও অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিশু টাইফয়েড রোগে ভুগছে। এর পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? টাইফয়েড যেটা বললাম, আসলে টাইফয়েডের কিন্তু ছড়ানোর ওয়ে হচ্ছে পানি এবং খাবার। তো এগুলো কিন্তু ছড়ায় কিন্তু খাবার এবং পানির মাধ্যমে। আর আমাদের যেহেতু যেসব বাচ্চাগুলো স্কুলে যায় বা যারা পড়ুয়া স্টুডেন্ট যারা প্রতিষ্ঠানে যায়, ওরা অনেক সময় দেখা যায় আনহাইজেনিকভাবে বিভিন্ন ধরনের ট্যাপের পানি বা প্রতিষ্ঠানের পানি অন দ্য ওয়েতে বিভিন্ন ধরনের আইসক্রিম, জুস এগুলো খেয়ে ফেলে। তো ওই পানিটা তো নিরাপদ না, ওই পানির মাধ্যমেই কিন্তু টাইফয়েড এবং বিভিন্ন ধরনের অসুখ, টাইফয়েড রিলেটেড আরও সমস্যাগুলো ছড়াতে পারে। এবং আমি বলবো যে ওই পানি এবং খাবারের মাধ্যমেই কিন্তু ওই ব্যাকটেরিয়াটা ট্রান্সমিট হয়ে যদি শরীরে ঢুকে, ওখান থেকে তার টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি। এই যে ম্যালেরিয়া রোগ, তারপরে আপনার ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, এই রোগগুলো প্রতিরোধে বা এই রোগের চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কি কার্যকারিতা আছে? না, ম্যালেরিয়া এবং ডেঙ্গির কিন্তু অ্যান্টিবায়োটিকের কিন্তু কোনো কার্যকারিতা নাই। এবং এটা যদি ক্ষেত্রে চিকুনগুনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রুল নাই। কেউ যদি মানে
করে থাকে তাহলে সেটা বলবো যেটা মিসইউজ, অ্যান্টিবায়োটিকের মিসইউজ। তো ম্যালেরিয়াতে নির্দিষ্ট স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, আমরা জানি কুইনাইন বা আর্টিমিটার, লুমিফেন্ট্রিন, বিভিন্ন ধরনের ওষুধ আছে। তারপর হচ্ছে ডেঙ্গিতে হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা, জ্বরের ওষুধ চলবে। আমরা তার শরীরের যে ভাইটাল সাইন যেগুলো আছে, আমরা বলি পালস, ব্লাড প্রেশার, আরও আদার যেগুলো আছে, এই প্যারামিটারগুলো ঠিক আছে কিনা আমরা ফলো করব। তার ব্লাড প্রেশার দেখব এবং প্রতিদিন আমরা ব্লাডের কিছু টেস্ট করে তার বডির ব্লাডের কন্ডিশনটা আমরা কীরকম সেটা চেক করব। কিন্তু কোনো কারণে যদি এটার সাথে যদি অন্য কোনো বডিতে ইনফেকশন ঢুকে যায়, তখন হয়তো অ্যান্টিবায়োটিকের কথা চিন্তায় আমরা মাথায় আনতে পারি। সেরকম চিকুনগুনিয়া তো সেই ড্রাগ অফ চয়েস, শুধু অনলি তারকে ফ্লুইডটা মেনটেন করা, জ্বরের ওষুধ দেওয়া এবং অবজার্ভ করা, এবং আমাদের শরীরের ভাইটাল সাইনগুলো আমরা ঠিক আছে কিনা সেটা আমরা ফলো আপে রাখবো, এতটুকু। জি, জ্বর বা সর্দি হলে আসলে সাধারণত দেখা যায় যে হালকা জ্বর বা সর্দি এগুলো আমরা বাসাতেই ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু যদি মানে দর্শকরা মানে জানার জন্যে যে কখন বাচ্চাকে মানে হাসপাতালে নিয়ে যেতে হবে, মানে কোন সময়ে কোন জ্বরের রোগীকে বাসায় রাখবে এবং কোন জ্বরের রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমরা এই প্রশ্ন জানবো। তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাচ্চার বয়স 5 বছর আর কি। তো 5 বছর। বেশ কিছুদিন ধরে ওই যে মানে গলার মধ্যে ব্যথা, ইনফেকশন এইভাবে মানে দীর্ঘদিন ধরে জ্বরটা যায় না। হ্যাঁ, জি তো কিছুদিন আগে আমরা একটা পরীক্ষা করাইছিলাম, ওখানে মানে কমেন্ট আসছে যে এটা Adenoid. আর কি। জি হ্যাঁ, জি তো এটার ইয়াটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে 550 এর উপর আর কি। হ্যাঁ, এটা নাকি 200-তে থাকতে হয়। তো দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক চলতেছে, এটা মানে যেভাবে কমার কথা সেভাবে কমছে না। জি। হ্যাঁ আপনি এই জন্য কি কোনো চিকিৎসক দেখিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, চিকিৎসক দেখিয়েছিলাম, একটা ওষুধ চলতেছে প্রায় 6 মাস ধরে। আচ্ছা, মানে ওষুধের তার চিকিৎসা মানে ওষুধ তিনি যে চিকিৎসা দিয়েছেন সেটি ফলো করেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এখন কি সমস্যা নামে হচ্ছে? একটা ওষুধ টানা চলতেছে আর কি। জি, কি ওষুধ? ফ্যান্ডিক পেনবিক। 4। পেনবিক 4। জি, আপনি স্যার কিছু জানতে চাইবেন দর্শকের কাছে? আচ্ছা, আসলে উনি এটা আসলে আমার ওনার হিস্ট্রি দেখে মনে হচ্ছে আসলে এটা আমরা আপার মানে ওভারঅল যদি বলি, এটা হচ্ছে আপার ইয়ারওয়ে ট্রাক অবস্ট্রাক্ট মানে ইনফেকশন, আপার ইয়ারওয়ে ইনফেকশন। আপার ইয়ারওয়ে ইনফেকশন এটা হতে পারে ফেরিনজাইটিস, হতে পারে আমাদের গলার পিছনে অন্য নালীর উপরে ফেরিনজাইটিস হতে পারে, অথবা শ্বাসনালীর একদম উপরের অংশ যেটা বলি লেরিনজাইটিস, এটা হতে পারে। উনি একটু কথা বললেন যেটা শুনলাম যে টনসিলের ইনফেকশন, টনসিলাইটিস হতে পারে, টনসিলাইটিস। তো এখন টনসিলেট এগুলো যদি হয় আসলে অবশ্যই, যেহেতু বাচ্চার বয়স 5 বছর উনি বলেছেন, তো অবশ্যই তাকে এর জন্য পেনবিক 4। হ্যাঁ, আমি আসছি। এটা উনি এটা কিছু তার কমন ব্লাড টেস্ট করতে হবে, যেন আমি জানি না, উনি অবশ্যই ওকে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি টেস্টটা করতে হবে, সিআরপি একটা টেস্টটা সেটা করতে হবে, এবং অবশ্যই এএসও টাইটারটা করতে হবে। কারণ আমরা বলি যে কমন যে আপার ইয়ারওয়ে ট্রাক ইনফেকশন, আপার ওয়ে ট্রাক ইনফেকশন যেটা হয় সেটা কিন্তু কমন কয়েকটা অর্গানিজম দিয়ে হয়, যেমন গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আর স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এগুলো দিয়ে হতে পারে। কিন্তু এই যে নোটোরিয়াস হচ্ছে কিন্তু স্ট্রেপ্টোকক্কাস। তো আমি ওনাকে অবশ্যই ইনশর্টে আসলে এটা তো পুরা ম্যানেজমেন্ট দেওয়া যাবে না, এটা পুরা তার হিস্ট্রি এবং ল্যাব রিপোর্ট, বাচ্চাকে দেখা, সবগুলো দেখতে হবে। তবে আমি অবশ্যই ওনাকে অ্যাডভাইস দিব এই ছোট্ট পরিসর থেকে, সেটা হচ্ছে উনি অবশ্যই প্যানবিক যেটা দিয়েছেন এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, এটা 14 দিন খাক। এরপরে উনি বেটার একজন শিশু বিশেষজ্ঞকে উনি একটু দেখার পর বাচ্চাকে একটু দেখুক তার টনসিলের কী অবস্থা, নাকি তার গলার কী কন্ডিশন, এবং তার আদার অন্য কোনো ল্যাব রিপোর্টগুলো তার কী অবস্থা দেখার পরে আমার মনে হয় জিনিসটা একটু ফাইনাল সিদ্ধান্তে আসা যাবে। তো আমি ওনাকে অবশ্যই পরামর্শ দিব আপনি একটু শিশু বিশেষজ্ঞ দেখান, উনি দেখানোর পরে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত দিবে। জি, ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে কোন ক্ষেত্রে শিশুদেরকে বাসায় রেখে চিকিৎসা এবং কোন ক্ষেত্রে হসপিটালাইজ। আসলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জানেন যে আসলে বাচ্চাদের কিন্তু ম্যানেজমেন্ট, কিন্তু চিকিৎসার ম্যানেজমেন্ট প্রতি বছরেই কিন্তু চেঞ্জ হচ্ছে।
যেরকম একটা গাইডলাইন আসছে, যেটা আমরা বলি IMCI, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, এটা সারা ওয়ার্ল্ডে হু কর্তৃক এটা মানে কয়েনসাইজ করে, এবং ইউনাইটেড নেশন, চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, আরও বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড বিভিন্ন অর্গানাইজেশনগুলো কিন্তু এখানে জড়িত। তো ওরা বলেছে কখন বাচ্চাকে বাসায় রাখবেন, কখন বাচ্চাকে আপনি হসপিটালে ভর্তি করাবেন। যেমন একটা বাচ্চা, ওরা বললো যে 4টা বিপদ সংকেত বলছে, 4টা বিপদ সংকেত। বাচ্চার অসুখ যেটাই হোক না কেন, সেটা সর্দি কাশি হোক, পেটের সমস্যা হোক, সেটা লাংসের সমস্যা হোক, যে সমস্যায় হোক না কেন, যে সিস্টেমের সমস্যায় হোক না কেন, 4টা বিপদ সংকেত যখন দেখবে অবশ্যই যেন সে দ্রুত হসপিটালে ভর্তি হয়। যেমন ছোট বাচ্চা যদি বুকের দুধ যদি খেতে না পারে, স্টপ ফিডিং ওয়েল, অথবা একটু বড় হলো বাচ্চা সে খাচ্ছে কিন্তু বারবার সে বমি করে ফেলে দিচ্ছে, এটা একটা। তারপর হচ্ছে বাচ্চা লেথার্জি, মানে সে নেতিয়ে পড়লো, সে মানে খুব দুর্বল হয়ে যাচ্ছে, সে এরকম যদি কোনো কন্ডিশন যদি থাকে, এবং তার যদি শেষে ওরা বললো যে খিঁচুনি যদি হয়, অথবা কয়েকদিন আগে খিঁচুনি হয়েছে, এই ধরনের বাচ্চা যদি কোনো উপসর্গ যদি থাকে, অবশ্যই যেন সে বাসায় বসে না থাকে, হসপিটালে ভর্তি হবে। আর এখন কখন বাসায় ম্যানেজমেন্ট করবে, সেটা লক্ষণ অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী ডক্টরস বলবে যে বাসায় নিয়ে থেকেও সে মোটামুটি হোম ট্রিটমেন্টটা নিতে পারবে। কিন্তু এই 4টা বিপদ সংকেত যেগুলো বলছি, এগুলো যদি কোনো বাচ্চার যদি থাকে, অবশ্যই সে দ্রুত হসপিটালে চলে যেতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। জি, আমি একটু এ পর্যায়ে জানতে চাইবো যে ভ্যাকসিন বা টিকাগুলো আছে, এই টিকাগুলো রোগ প্রতিরোধে আসলে কতটুকু কার্যকর ভূমিকা রাখছে, এবং সম্প্রতি আপনি জানেন যে বাংলাদেশ সরকার তার ইপিআই শিডিউলে টাইফয়েড ভ্যাকসিনও যুক্ত করেছে। তো এর আসলে মানে ইয়েটি কি, বিশেষত্বটি কি? না, অবশ্যই আসলে মেডিকেল সায়েন্স তো এটা কোনো আন্দাজ বা অনুমানের উপর নির্ভর নয়, এটা হচ্ছে একদম সায়েন্টিফিক ব্যাখ্যা এবং যুক্তির মধ্যেই কিন্তু এটা এবং প্রতিটা চিকিৎসা স্তরে স্তরে কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সুতরাং বাচ্চাকে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব কমন ডিজিজগুলো হয়, এবং বাংলাদেশ গভর্নমেন্ট যে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা ইপিআই ভ্যাকসিন যেগুলো দিয়ে মানে শিডিউল রেখেছে, অবশ্যই ভ্যাকসিনগুলো নিতে হবে। জি, আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার বাচ্চার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম স্যার, আমার ওয়ালাইকুম বাচ্চার আসসালাম। বয়স 5 বছর। জি, স্যার ওর কয়েকদিন ধরে খুব সর্দি কাশি, খুবই কাশি। এখন ওটার জন্য নেবুলাইজ করাচ্ছি, আর হচ্ছে এমনিতে নাকের ড্রপ দিচ্ছি। কিন্তু স্যার ও ওই দিন রাত থেকে বলছে কানও ব্যথা করছে, একটা কান ব্যথা করছে। আবার গতকাল সারাদিন ভালো ছিল, আজকে আবার দুপুরে বলছে একটু কান ব্যথা করছে। এখন কি স্যার ঠান্ডা থেকে কি কান ব্যথা হওয়ার সম্ভাবনা আছে? জ্বর যদি না থাকে, এই সর্দি কাশির জন্য সামান্য আপনি যেটা নিচ্ছেন নেবুলাইজেশন বললেন, এটা ঠিক আছে। আপনি সর্দির ওষুধ একটা নেবেন, সর্দির ওষুধ অনেক ধরনের আছে, 5 বছর বয়স বললো মনে হয়, 5 বছর। তো আপনি বিভিন্ন ধরনের আমাদের অ্যান্টিহিস্টামিন আছে, লোরাটাডিন গ্রুপের একটা ওষুধ আপনি নিতে পারেন। কিন্তু এখন যেটা বললেন যে এটার সাথে কান ব্যথা, তো এটা আমার মনে হয় মোস্ট প্রবাবলি এটা উপরে শ্বাসতন্ত্রের, শ্বাসনালীর উপরের দিকে কোনো ইনফেকশন, ব্যথা যেখানে, এখানে বুঝতে হবে আমাকে ইনফ্লামেশন হচ্ছে। তো আমি বলবো যে বেটার, আমার মনে হয় একজন নাক কান গলা ডাক্তার একটু দেখান। নাক কান গলা ডাক্তার দেখানোর পরে উনি কানটা একটু পরীক্ষা করুক। কানের মধ্যে যদি অনেক সময় আপার শ্বাসনালীর ইনফেকশন থেকে কিন্তু মধ্যকর্ণের ইনফেকশন হয়, যেটা আমরা বলি মিডল ইয়ার ইনফেকশন। তো যেহেতু কান ব্যথা হচ্ছে, বেটার আপনি একটু নাক কান গলা ডাক্তার দেখান, উনি একটু কানটা দেখুক, দেখার পরে হয়তো সিদ্ধান্ত দিবেন। তো আমি বলবো যে এখন এই মুহূর্তে আপনি অ্যান্টিবায়োটিক নিয়েন না, নেবুলেশন চালিয়ে যান। সর্দির ওষুধ একটা, যেটা লোরাটাডিন অথবা লোরাটাডিন গ্রুপের ওষুধটা খান। বাকিটা আপনি আমার মনে হয় নাক কান গলা ডাক্তার দেখান। আসলে জ্বরের যে ঘরোয়া প্রতিকারগুলো রয়েছে, যেমন অনেক ক্ষেত্রেই আমরা জ্বর হলে বলি যে পুরো গাটা একটু মুছে দেওয়ার জন্যে, ফ্যানটা একটু ছেড়ে দেওয়ার জন্য, যদিও বা আগে ছিল যে ল্যাপ, কম্বল, তোষক জড়িয়ে আর ঘাম ঝরিয়ে অনেক সময় জ্বরটা নিবারণ করা হতো। কিন্তু মেডিকেল সায়েন্স এখন বলছে যে হালকা করে একটু ফ্যানটা ছেড়ে দিয়ে বা পুরো গাটা মুছিয়ে, এবং ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় সাপোজিটরির মাধ্যমে জ্বরের নিয়ন্ত্রণ করতে। সেই ক্ষেত্রে আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে সাপোজিটরি যেটা আমরা দিই, সেটি আসলে কোন তাপমাত্রায় দেওয়া উচিত, এবং এটি কি মানে দিনে সর্বোচ্চ কয়টি পর্যন্ত এই ধরনের সাপোজিটরি দেওয়া যেতে পারে? এটা হচ্ছে আমরা অনেকেই অ্যাজ ইউজুয়াল সবার মধ্যে একটা সাধারণ নলেজ যে
102-এর কম হলে আমরা সিরাপ অথবা ট্যাবলেট দিই। 102-এর উপরে যদি চলে যায় তখন আমরা সাপোজিটরি দিই। তো সাপোজিটরি দেন আর মুখের ওষুধ দেন, মানে সিরাপ অথবা ট্যাবলেট দেন জ্বরের, সেটা আপনি 4 to 6 আওয়ার অন্তর অন্তর আপনি দিতে পারবেন। তার মানে 102-এর কম হলে সিরাপ অথবা ট্যাবলেট, 102 তার উপর হলে সাপোজিটরি। অ্যাকচুয়ালি এটার মধ্যে কিন্তু অনেকে কিন্তু এই বিষয়ের উপর কিন্তু কন্ট্রোভার্সি আছে। সেটা হচ্ছে যে বাচ্চাটা 103 হলো, সে মুখে ওষুধ খেতে পারছে, তাকে আমি সাপোজিটরি কেন দিব? তবে সাপোজিটরিতে কিন্তু একটা বিপদও আছে। যেমন যে বাচ্চাটা মুখে খাচ্ছে, সে যদি মুখে যদি জ্বরের ওষুধটা নেয় ট্যাবলেট অথবা সিরাপ, এটা কাজ করতে মিনিমাম অ্যাটলিস্ট 30 মিনিটস, 30 মিনিট, হাফ অ্যান আওয়ার সময় লাগে। তো সাপোজ আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। 3.5 মাস বয়স। জি, 3.5 মাস। সমস্যা হয়েছে, জি, এবং জন্মগতই ও প্রতিদিন পায়খানা করে না, টয়লেট হয় না, 2 দিন 3 দিন পর পর করে, 4 দিন পরও করে। জি, তো আপনি কি এজন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন? জি, জি, উনি কি কোনো পরামর্শ দিয়েছেন আপনাকে এই বিষয়ে? পরামর্শ দিয়েছে যে একদিন বাদে একদিন ডোজ ব্যবহার করতে হবে। একদিন পর একদিন? তো একটা মাঝে মাঝে করছি, ডোজ ব্যবহার করলেই পায়খানা হয়, কিন্তু এই 3.5 মাস বয়স পর্যন্ত শুধু যদি ডোজ দিয়ে টয়লেট করার লাগে, তাহলে আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, আপনার শিশু কি মানে এই পটি বা পায়খানা করার আগে কি কান্নাকাটি করে? পায়খানা করার কান্নাকাটি করে? হ্যাঁ, করে। করে। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, আপনি সমস্যাটি শুনলেন। শুনছে ওনার বাচ্চা বয়স 3 মাস বললো, 3.5 মাস। মানে বললো যে একদিন পর পর পটি করে পায়খানা করে, একদিন পর পর। জি, আচ্ছা, এখন এবং প্রায় ক্ষেত্রে সাপোজিটরি দিয়ে দিয়ে না। করা আসলে উনি আমি জানি না উনি কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা, কিন্তু এই ধরনের কোনো আসলে সাপোজিটরি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নেই। তো ব্যাপার হচ্ছে যে বাচ্চাটা বয়স 3 মাস, এই বাচ্চাটা যদি শুধুমাত্র অনলি শুধু যদি মায়ের বুকের দুধ খায়, তাহলে 3 দিন পর না, বলা হচ্ছে 7 দিনের মধ্যে যদি একবার যদি সে যদি পায়খানা করে, এটাকে ধরে নিতে হবে স্বাভাবিক। সুতরাং আপনাকে এতটুকু আশ্বস্ত করি, আপনার বাচ্চা যদি মায়ের বুকের দুধ খায় এবং সে যদি সপ্তাহে যদি একদিন যদি পায়খানা করে, তাহলে এটা ধরে নিতে হবে সে স্বাভাবিক। এটা বয়স বাড়ার সাথে সাথে হয়তো দেখা যাবে একসময় সে প্রতিদিন সে 7 বার করে পায়খানা করছে। আমার মনে হয় আপনার আর চিন্তার কোনো কারণ নেই, কোনো বিশেষজ্ঞ ডাক্তারও আপাতত দেখানোর প্রয়োজন নেই। তাকে শুধু এনশিওর করেন মায়ের বুকের দুধ খাবে এবং সে 7 দিনের মধ্যে যদি একবার যদি পায়খানা করে, সেটাই আনাফ। জি, আপনি জ্বরের ক্ষেত্রে সাপোজিটরি ব্যবহার নিয়ে আচ্ছা, বলছিলেন। তো এখন সাপোজিটরি দিলে কিন্তু সাপোজিটরির সাথে আমাদের যে পায়খানার রাস্তায় যেটা যে আবরণ যেটা আমরা বলি মিউকাস, এটার মধ্যে কিন্তু একটা ইরিটেশন হয়। তো ইরিটেশনের কারণে কিন্তু পরে কিন্তু বাচ্চা অনেক সময় পরবর্তীতে পর্যায়ে কিন্তু এটা একটা ডিসকমফোর্ট বা তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো এতটুকু বলবো যে বাচ্চাটা 103 জ্বর, সে যদি মুখে যদি খেতে পারে, সাপোজিটরি না দিয়ে আপনি মুখের ওষুধ সিরাপ অথবা দিতে পারবেন, ট্যাবলেট খাওয়াতে পারবেন। তবে যে বাচ্চাটা মুখে কিন্তু সে টলারেট করতে যদি না পারে, টলারেট করতে না পারলে দেন আপনি সাপোজিটরি দিবেন। এবং কোনো বাচ্চা যদি মুখের ওষুধ খাওয়ার সাথে সাথে যদি বমি করে দেয় বা অন্য কোনো রিয়েক্ট যদি দেখায়, সেক্ষেত্রে আপনি সাপোজিটরি অবশ্যই দিবেন। এবং রিসেন্টলি কিন্তু জ্বরের কিন্তু ইঞ্জেকশনও চলে আসছে, এটা শুধুমাত্র হসপিটালাইজড পেশেন্টদের ক্ষেত্রে, এবং যাদেরকে আমরা মুখের খাবার দিই না তাদের ক্ষেত্রে আমরা জ্বরের ওই যে ইঞ্জেকশনটা দিয়ে থাকি। তো আপাতত বলবো 102-এর কম হলে আপনারা সিরাপ অথবা ট্যাবলেট দিবেন, 102-এর পরে যদি হয় এবং বাচ্চারা যদি কোঅপারেশন যদি না করে, দেন আপনি সাপোজিটরি দিবেন। কিন্তু ফ্রিকোয়েন্টলি সাপোজিটরি ইউজ করা বাচ্চার জন্য নিরাপদ নয়। জি, আমি ঋতু পরিবর্তনজনিত রোগ নিয়ে বলছিলাম। এই ঋতু পরিবর্তনজনিত রোগ প্রতিরোধে বিভিন্ন মৌসুমী যে ফলগুলো পাওয়া যায়, এই মৌসুমী ফলগুলোর কি কোনো কার্যকারিতা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন আসলে আমাদের বাংলাদেশে মৌসুমী ফল বলতে আমরা কি বুঝি? আমাদের সারা বছর এখন পেয়ারা পাওয়া যায়, সারা বছর যে লেবু পাওয়া যায়, বিভিন্ন ধরনের আমাদের শাকসবজি পাওয়া যায়। তো এবং সিজনাল ফ্রুটস তো আছেই, আম, জাম, কাঁঠাল, লিচু, যা যা আছে। তো আসলে সৃষ্টিকর্তা এক একটা খাবারে এক এক ধরনের গুণাগুণ রাখছে। যেমন যেসব বাচ্চা ঘন ঘন সর্দি কাশিতে কিন্তু আক্রান্ত হয়, ওদেরকে আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার, এই যে লেবু আছে, আপনার এখন সবুজ মালটা পাওয়া যায়, এগুলো আছে, এবং বিভিন্ন ধরনের
যেসব খাবার আছে, যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার, শাকসবজি, এগুলো আপনি খাওয়াবেন। তাইলে তার এই যে সর্দি কাশি এবং ভিটামিন সি রিলেটেড যেসব ডিজিজ আছে এগুলোতে কিন্তু বাচ্চাকে কিন্তু সেভ করতে পারবেন। আরটা হচ্ছে যেমন বাচ্চাদের রাতকানা রোগ কিন্তু এখন কিন্তু কমে গেছে, অনেকটা কমে গেছে। যেমন ভিটামিন এর অভাবে রাতকানা হয়। সুতরাং ভিটামিন এ যেসব খাবারে পাওয়া যায় ওই সব খাবার যদি খাওয়ান, তাহলে ভিটামিন এ রিলেটেড যেসব রোগ আছে ওগুলো আপনি নিরাপদ রাখতে পারবেন। তারপর হচ্ছে ভিটামিন ডি। এখন কিন্তু মেসিভ, কিন্তু আমরা জানি না, মানে আইসবার্গের মতো এখন, মানে ম্যাক্সিমাম আমাদের সবারই কিন্তু এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো সুতরাং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেগুলো আছে এগুলো আপনি খাওয়াবেন, ওই রিলেটেড ডিজিজটা আপনি এখন সেভ করতে পারবেন। তারপর এরকম আছে ভিটামিন ই আছে, তারপর ভিটামিন বি কমপ্লেক্স আছে। তো সুতরাং আমি বলবো যে সবার প্রতি একটা অনুরোধ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের লোকালি অ্যাভেলেবল এবং খুব চিপ, ইজিলি অ্যাভেলেবল এবং অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে এই জিনিসগুলো, আমাদের কম দামে যেসব সবজিগুলো আছে, শাকসবজি যেগুলো আছে, এগুলো যদি খাওয়ানো হয় বাচ্চাদের, আমার মনে হয় কমন যেসব ডিজিজগুলো আছে এগুলো থেকে বাচ্চাকে অনেকটা মোটামুটি ইয়ে করতে পারবে। জি, সামনে শীতকাল আসছে, অভিভাবকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে শিশুদেরকে এই ঠান্ডার সময়টায় বাচ্চা রাখার জন্য? হ্যাঁ, আসলে একটা পরামর্শ অভিভাবকদের, সেটা হচ্ছে অবশ্যই ইপিআই শিডিউল যে টিকাগুলো আছে সরকারি, এগুলো অবশ্যই ঘোষিত সরকারি যেসব ইপিআই টিকা আছে ওগুলো সবগুলো আপনারা দিয়ে দিবেন। এবং পাশাপাশি বলবো যে যেসব বাচ্চাগুলা খুব ঘন ঘন কিন্তু সর্দি কাশি এবং অ্যাজমা বা নিউমোনিয়াতে আক্রান্ত হয়, ওদেরকে ফ্লু একটা ভ্যাকসিন আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা অবশ্যই আপনারা শীত আসার 1 মাস আগে অবশ্যই দিয়ে দিবেন। সেটা একদম 6 মাসের পর থেকে দেওয়া যায়। তো সিঙ্গেল একটা ডোজ, তো অন্তপক্ষে শীত আসার 1 মাস আগে সেটাই দিয়ে দিবেন। এবং বলবো যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং যেসব মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিশন সমৃদ্ধ যেসব আমাদের শাকসবজি, ফ্রুটস যেগুলো পাওয়া যায় এগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন। এবং তাইলে কিন্তু আমাদের শীতকালীন যেসব বাচ্চাদের কমন ডিজিজ যেগুলো হয়, সর্দি কাশি, অ্যাজমা, ব্রঙ্কিলাইটিস, এগুলো থেকে বাচ্চাকে আপনি রক্ষা করতে পারবেন। এক্ষেত্রে মধুর কি কোনো কার্যকারিতা আছে? মধু কার্যকারিতা, এটা তো আসলে ধর্মীয়ভাবে এবং বৈজ্ঞানিকভাবে দুই দিকেই কিন্তু প্রমাণিত। ধর্মীয়ভাবে আপনি জানেন যে মধুকে শেফা বলছে, এবং বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিকভাবে প্রুফ, কারণ এই মধুর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, এগুলো কিন্তু খুব রিচ পর্যায়ে আছে। সুতরাং মধু যদি খাওয়ানো হয় তবে অবশ্যই সেটা একদম বিশুদ্ধ মধু হতে হবে। নাহলে যদি আপনি লোকালি একটা জায়গা থেকে মধু নিলেন, ওখানের মধ্যে হয়তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাসের খুব বেশি উপস্থিতি যদি থাকে, এই মধু যদি আপনি খাওয়াই ফেলেন তাহলে কিন্তু প্রাণ চলে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। এবং এখান থেকে ফুড পয়জনিং হয়ে বাচ্চার অবস্থাও আমরা দেখেছি নবজাতক ওয়ার্ডে, মানে মধু খাওয়াই দিছে, ওখান থেকে বাচ্চার সেপ্টিসেমি হয়ে বাচ্চার অবস্থা একদম যায় অবস্থা। সুতরাং বলবো যে একদম বিশুদ্ধ যদি মধু আপনি যদি এরকম যদি মনে করেন খেলে, আপনার শারীরিক বিভিন্ন ফ্লু, কমন কোল্ড, যে ধরনের কমন ডিজিজগুলো আছে, হয়তো সর্দি কাশি, এগুলো কিন্তু প্রিভেন্টিভ হিসেবেও কিন্তু মোটামুটি মধুকে আপনি গরম পানির সাথে মিক্স করে আপনি খেতে পারেন। এটা আপনার আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঋতু পরিবর্তন জনিত রোগ, সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলছিলাম অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিনের সাথে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফিজ।